This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিকেলের বিতর্কে আজ আমাদের আলোচনা সরস্বতী পুজোয় কি লক্ষ্মী লাভ করলেন দেশবাসী। শুনুন সাধারণ মানুষ, আপনার আমার সহনাগরিকরা এই ট্যাক্স ছাড় নিয়ে কি বলছেন। অবশ্যই আনন্দের খবর। এবার সবার ক্যাপাবিলিটি 12 লক্ষে পৌঁছাক, সেটা আরও আনন্দের হবে। সবার তো সেই এস্টাবলিশমেন্ট নেই, তো এখন যাদের নেই তাদের জন্য আনন্দ নিরানন্দ একই ব্যাপার। খুব ভালো, ভেরি গুড বাজেট, খুব ভালো জিনিস হয়েছে, যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম যে এটা ভালো ফর এভরিওয়ান, এটা ভালো আছে। এটা তো আনন্দের খবর না, মধ্যবিত্তের এটা সুবিধা হবে। 12 লাখ টাকা, যেহেতু 12 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, মধ্যবিত্তের এটা সুবিধা হবে, এটা আনন্দেরই খবর। আরও যদি কিছু সুবিধা করে দেয় সেটা আরও ভালো হবে। এইটা প্রত্যাশা ছিল আমাদের কাছে যে হয়তো এবার কিছু পাবো। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে এবার বাজেটে কিছু পরিবর্তন হবে, কিছু ছাড় দেবে, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এবার যেটা খবর পেলাম অবশ্যই আমাদের পক্ষে ভালো, আয়করটা আমাদের ঘাটের থেকে নেমে গেল। যে নিউ রিজিমে 12 লাখ পর্যন্ত ছাড়, এতে মধ্যবিত্তের একটা অনেক সুরাহা হবে। চাকরিজীবী এবং মিডিল ইনকাম ট্যাক্স গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে একটা রিলিফ বলে মনে করছি। 12 লক্ষ টাকা পর্যন্ত আমরা এটা একদম সাধুবাদ জানাচ্ছি। এটা একটা সরকারের বিরাট বড় উদ্যোগ, একটা বিরাট বড় রিফর্ম বলে আমি মনে করছি। যে সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের ক্ষেত্রে এটা আমাদের একটা বিশাল সুবিধা হলো, আমাদের অনেকটা টাকা সঞ্চয় হবে। দেখুন, আপাত দৃষ্টিতে আমরা যে প্রতিক্রিয়াগুলো পেয়েছি এগুলো কোনো বাছাবাছির ব্যাপার নেই, র্যান্ডাম আমরা মাইক বাড়িয়ে দিয়েছি, সাধারণ মানুষ এইভাবে রিয়াক্ট করেছেন। মনে হচ্ছে সাধারণ মানুষ কোথাও একটু রিলিভড এবং উচ্ছ্বসিত। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে শতরূপ ঘোষ তিনি একটা কনসার্ন রেজ করেছিলেন। আমরা এখন বিরতিতে একটু কথা বলছিলাম, সেই সময় শতরূপ বললেন যে যারা 12 লাখ পর্যন্ত আর 13 লাখ, ফারাকটা কোথায়? 13 হয়ে গেলেই কি সুবিধা কি অসুবিধা, সেইটা শতরূপ। এটা না 13র বিষয় না, আসলে মুশকিল হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা এমন যে ধরুন 12 লাখ টাকা পর্যন্ত যিনি উপার্জন করছেন, আপনি যদি দেখেন যিনি 13 লাখ টাকা উপার্জন করছেন তার নেট ইনকাম 12 লাখের চেয়ে কম আমাদের দেশে প্র্যাকটিক্যালি। তার কারণটা হচ্ছে 12 লাখ অবধি ধরুন কেউ উপার্জন, ধরুন অনির্বাণ উপার্জন করে, এবার গোটা 12 লাখ টাকা ওর পকেটে থাকছে। আর রাজাদা আপনি মনে করুন 12 লাখ 1 টাকা যেই উপার্জন করবেন, আপনাকে প্রায় 1.5 লাখ টাকা ট্যাক্স দিয়ে আপনার পকেটে থাকবে ওই 11.5 লাখ টাকা পর্যন্ত, মানে 10,70,000 টাকা আপনার পকেটে থাকবে। কিন্তু কোথাও তো আমাকে একটা বেঞ্চমার্ক করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, কিন্তু মুশকিলটা কি তাহলে? এর আগের সিস্টেমটা কি ছিল যে আপনার যত অবধি আপনাকে এক্সেমশন দেওয়া আছে তার উপরে আপনি যে অংশটা ইনকাম করবেন ওই বর্ধিত ইনকামটার উপর আপনার ট্যাক্স হবে। আপনি 5 কোটি টাকা ইনকাম করুন না, তাহলে 12 লাখের পর থেকে 5 কোটি পর্যন্ত ওই যে টাকাটা 4,88 লাখ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এই নিউ রেজিমের এই সমস্যাটা হচ্ছে যে লোকটা 12 লাখ টাকা ইনকাম করছে তার থেকে যে লোকটা 13 লাখ টাকা ইনকাম করছে তার নেট ইনকাম কম হয়ে যাবে। এটা একটা সমস্যা, এটা কিন্তু আমি বলছি। এবং এই যে অ্যাসপায়ারিং মিডল ক্লাসের কথা বারবার করে এরা বলছে, অ্যাসপায়ারিং মিডল ক্লাসের তো অ্যাসপিরেশন বর্ধমান ক্রম ঊর্ধ্বমুখী। সুতরাং এইটা কিন্তু আলটিমেটলি অ্যাসপায়ারিং মিডল ক্লাসকে কতটা সার্ভ করবে ভেবে দেখেন। আমি দেখছিলাম আপনারা যে মানুষের রিয়াকশনটা নিয়েছেন, শেষ যিনি বললেন তিনি একটা কথা বললেন যে এর ফলে আমাদের সঞ্চয় হবে। মুশকিলটা হচ্ছে এই জায়গাতেই, এই যে আপনি সঞ্চয়টা যে মুহূর্তে করছেন ওই সঞ্চয়ের উপর আপনাকে এত রকমভাবে ট্যাক্স দিতে হবে, তখন আপনারই মনে হবে খাতায় কলমে হিসেব করলে এর থেকে বাবা ইনকামের উপর কিছু ট্যাক্স নিয়ে বাকিটা আমাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে জগন্নাথের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, তার কারণ যখন ও সাংবাদিক ছিল তখন কিন্তু দিনের পর দিন স্টেট বাজেট কভার করেছে এবং ফিনান্স ডিপার্টমেন্ট কভার করতো। জগন্নাথ, দেখুন, এই 12 লক্ষ টাকা অবধি আয়করে ছাড় 3-4 ঘন্টা আগে ঘোষণা হয়েছে। এখনই হচ্ছে যে আমাদের যারা আমরা রোজকের লোক তাদের প্রত্যাশা কিভাবে চড়তে থাকে, যে আমরা হিসেব করতে শুরু করেছি 12তে বেশি লাভ না 13তে বেশি লাভ। এর পরের দাবি হবে যে 13 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা পর্যন্ত আয়করে কেন ছাড় দেওয়া হবে না। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে বাংলার বঞ্চনার কথা বলা হয় না, এই 12 লক্ষ টাকা অবধি আয়করে ছাড়ে কিন্তু সবচেয়ে বেশি যদি উপকৃত হয় এই পশ্চিমবাংলার সরকারি কর্মচারী এবং এই সরকারি কর্মচারীর অনুসারী হিসেবে এই রাজ্যে কর্মরত বেসরকারি ক্ষেত্রের লোকেরা। কেন না? তার কারণ এখানে অর্ধেক মাইনায় কাজ করে, প্রায় 40% ডিএ সরকার দেয় না। তারপরে অন্য রাজ্যের যে রাজ্যে, এবং এরপর 8ম বেতন কমিশন আসছে যেখানে আর 26 সালের পর যেখানে প্রভূত বৃদ্ধি হবে রোজগারে, সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সবাই প্রায় সবাই পায়
সবাই প্রায় 12 লক্ষের নিজে রোজগার করে, তারপরে সরকারি কর্মচারীরা এখানে পুরোটাই সেভিংস হবে। এবার 12 লক্ষ সেভিংস হওয়ার পরে সরকারের যেহেতু বেতন কম, তাই এখানে বেসরকারি ক্ষেত্রেও কম দামে, যেমন তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও দেখবেন যে কলকাতার একজন চাকুরে যে পরিমাণ টাকা পায় সেম র্যাঙ্কে পলিটিক্যাল ব্যাঙ্গালোরে গেলে পরে তার থেকে বেশি পায়। তারপরে এখানকার বেসরকারি লোকেরা তার পুরো সুবিধা পায়। আমি বলছি কি জগন্নাথ যে উত্তরটা দিল না, খুব টিপিক্যাল নেতাসুলভ উত্তর দিল। প্রশ্নটা এখানে 12 লাখ টাকা না 13 লাখ 14 লাখের প্রশ্ন না, এটা একটা না স্ট্রাকচার নিয়ে প্রশ্ন। যখন 7 লাখ অবধি ছিল তখন এই প্রশ্নটা ছিল, এক্সামিশন যদি 20 লাখ টাকা অবধি দেওয়া হয় তখনও প্রশ্ন থাকবে যে তাহলে 20 লাখ টাকা যে উপার্জন করছে তার থেকে 21 লাখ টাকা উপার্জন করা লোকটার উপার্জনটা কম হয়ে যাবে কেন? আপনি যেটা একটা রাজনৈতিক উত্তর দিলেন সে ঠিক আছে, আমি বলিনি কাইন্ডলি, আপনি রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছেন দিয়েছেন, আমার তাতে বলার কিছু নেই, কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা ছিল অন্য। দ্বিতীয় কথা আমি বলছি, আমি জাস্ট খুব সংক্ষেপে, জাস্ট 1 মিনিটেরও কম সময় লাগবে, আমি অজিতবাবুর সাথে একমত হই। আমি কতগুলো কথা আমি বলছি যে ধরুন উনি যেটা একটা কথা বললেন খুব গুরুত্বপূর্ণ আগের আলোচনার সময়, যে কত % পপুলেশন গ্রুপ কত টাকা খরচা করতে পারছে তার উপর নির্ভর করছে আমাদের অর্থনৈতিক বৃদ্ধিটা কীভাবে হবে। কারণ আমি আর একটা জায়গাতে ওনার সাথে খুব একমত, যেটা কিনা আমরা বারবার করে সরকারের বিরুদ্ধে আমাদের সমালোচনা, যে আপনাকে যদি ইকোনমিক গ্রোথ করতে হয় তাহলে ডিমান্ড ইনক্রিজ করতে হবে, সাপ্লাই ইনক্রিজ করে কখনো অর্থনৈতিক মানে বৃদ্ধি বেশি হতে পারে না। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের ট্রাইবাল জনসংখ্যা, হ্যাঁ, আদিবাসী মানুষের জনসংখ্যা হচ্ছে 8.6% অফ দ্য পপুলেশন। সেখানে আদিবাসী মানুষের জন্য স্কিমে অ্যালোকেশন 2.6%। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে ক্রস সেকশন স্পেন্ডিংটা করবে কোত্থেকে। আর আমি একদম একটা কথা বলছি, ধরুন এই যে যেটা উনি বললেন না যে উৎপাদন যে মার খাচ্ছে আমাদের, কারণ প্রোডাকশন এই যে মার খাওয়ার ক্ষেত্রে সরকার একটা গালভরা স্লোগান দিয়েছিল বেশ কয়েক বছর আগে, মেক ইন ইন্ডিয়া। তারপর থেকে আপনি দেখবেন কনসিস্টেন্টলি সরকারের যে পলিসিগুলো কোনটা মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে সহায়ক। এবারে ডোমেস্টিক প্রোডাক্ট বাড়ানোর না আমি কেন বলছি, না বলছি শেষ করিনি, কেন আমি বলছি ধরুন এই সরকার পলিসি নিল যে স্টেট ব্যাংকে আমার আপনার সেভিংসের টাকা আদানিকে দেবে, ভালো কথা, আদানি তাতে ইনভেস্ট করবে। কোথায় করবে? গুজরাটে করুক, বুঝলাম, ভারতবর্ষে ইনভেস্টমেন্ট হবে, ভারতে আপনার চাকরি হবে, ভারতে প্রোডাকশন হবে। আদানি স্টেট ব্যাংকের টাকা ইনভেস্ট করবে অস্ট্রেলিয়ায়, তার জন্য আমার আপনার সেভিংসের টাকা দিয়ে দেওয়া হলো। এইবার বাজেটে আমি এটা জেনে স্টুডিও আসিনি, স্টুডিও আসার পর আপনাদের প্যাকেজ থেকে জানলাম নাকি ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে। এবার আপনি আমায় বলুন, ইম্পোর্ট ডিউটি যদি কমানো হয় তাহলে ডোমেস্টিক প্রোডাকশনের উপর তার এফেক্টটা কি হবে? বেশ, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের উত্তর নেব খুব ফাস্ট, তারপর আসবো অর্থনীতিবিদের কথা। শতরূপ বলছেন এবং যে তত্ত্বের কথা নেতা জগন্নাথ না সাংবাদিক জগন্নাথের উদ্দেশ্য শুনতে চাই। তত্ত্বের কথা এখন আরো সাংবাদিক নেই, বাজেট কভার করা, আপনি নেতাদের মতো জামা কাপড় পরে আছেন ঠিক আছে, কিন্তু তত্ত্বের কথা সাংবাদিকের উত্তর আমার প্রত্যাশা রইল শতরূপরা যেদিন নিজের শক্তিতে কেন্দ্রে সরকার করবেন সেই সমস্ত স্ট্রাকচার সিপিএম কেন্দ্রে সরকার গড়ার পর সব চেঞ্জ করে দেবেন। অবশ্যই আপনার এই ভরসার মান রাখার চেষ্টা করবেন। এবার ও নিজেই জায়গা বলল, প্রতিটি লাইন পরের লাইনকে কন্ট্রাডিক্ট করল। কিরকম? প্রথম যেটা হচ্ছে যে ডিমান্ড বেস ইকোনমির কথা বলল, তো আমি মানুষের হাতে যদি বেশি পয়সা দেয়, মানুষ যদি কনজাম্পশন বেশি করে, ডিমান্ড তো তৈরি হবে। দিচ্ছেন না তো পয়সা, সেইটাই তো 12 লক্ষ টাকা দিলে। তারপরে তো বলছেন একদিকে চাচ্ছেন থেকে জগন্নাথ 12 লক্ষ টাকা তো আয়কর ছাড় কেন? 12 লক্ষ টাকা অবধি আয়কর ছাড়, তারপরে আপনি সেভিংস ট্যাক্স করবেন, ডিভিডেন্ড ট্যাক্স করবেন, আমি বেশি স্পেন্ডিং করব। আমি কেন স্পেন্ডিংটা করব কোথা থেকে? আমি করে করব বলুন না, ব্যাংকের টাকা বলার সময় বলে নিতে হয়, তোমার বলার সময় বলিনি। আচ্ছা বলুন। যার ফলে এই পুরো এই যে এবারের যে স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে, অজিতবাবু একটা নিরপেক্ষ ভিউ নিয়ে বলতে পারবেন যে মানুষের হাতে আরো বেশি পয়সা দেওয়া এবং মানুষের হাতে বেশি স্ট্রাকচার জায়গা থেকে দেওয়া, যেভাবে এরা দাবি করেছিল ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা, তাই তো, যে ডিমান্ড বাড়বে, কেন না গরিব মানুষের হাতে পয়সা দাও। হ্যাঁ, একইভাবে তো স্ট্রাকচার সিস্টেমে পয়সা দেওয়াই হয়েছে বিভিন্ন ভাবে। এবার অজিতবাবু ইউনিভার্সাল বেসিক ইনকামটা কি আমরা যে বলেছিলাম 7,500 টাকা দেওয়া হোক, গভর্নমেন্ট আসার পর। হ্যাঁ, না ঠিক ঠিক, সিপিএম গভর্নমেন্ট তৈরি এবার বলেনি, আমি তো কেন্দ্র গভর্নমেন্ট তৈরি করা। ফার্স্ট আমরা অন্য বিষয়ে যাব। আমি কি বললাম? ট্যাক্স ছাড়া অন্য বিষয়ে ইউনিভার্সাল বেসিক ইনকাম বললেন, ইউনিভার্সাল বেসিক ইনকাম 7,500 টাকা করা হোক, তারপরে তার মধ্যে 2,500 টাকা ট্যাক্স নেব বলেছিলাম। আপনি একটা লোককে ট্যাক্স এক্সেমশন দেবেন, দিয়ে তার সেভিংস অ্যাকাউন্টের উপর ট্যাক্স করবেন, সে শেয়ারে ঢালবে টাকা, এমআইএস করবে, সে যাই করবে। আমি আপনার কাছে যেটা সংক্ষেপে এটা জানতে চাইবো অন্য পর্বে যাওয়ার আগে, সেটা হচ্ছে এটা কি সত্যি পলিটিক্যালি মোটিভেটেড, যেটা বিরোধীরা বলছে এবারে যেহেতু 2024-এর লোকসভা ভোটে প্রত্যাশার তুলনায় অনেক খারাপ ফল হয়েছিল, তাই কি পলিটিক্যালি মোটিভেটেড নাকি একটা উদার যে চাপ এতে আছে? মানে একটা কথা বলি, একটা জিনিস না, যখন পলিটিক্যাল ইকোনমি হয়ে যায়, পলিটিক্স ইকোনমিক্স জড়িয়ে যায়, অর্থাৎ এটা পলিটিক্স খালি আর এটা ইকোনমিক্স খালি, এইভাবে কোনো দেশ চলে না। এই যে আজকে অনেকগুলো
আজকে কর মানে ডিউটি কমানো হয়েছে। জীবনদায়ী ওষুধ, জীবনদায়ী ওষুধটা তো একটা জিনিস, আরও যে 36টা বা 40টা জিনিসের উপর কমানো হলো, তা তো ওষুধের কোনো সম্পর্ক নেই। বেশ, এটা মনে রাখতে হবে, তার পেছনে একটা জিনিস কাজ করেছে। আজকে নতুন প্রেসিডেন্ট আসার পরে আমেরিকা যে হুমকিটা, যে আজকে যদি ভারত হচ্ছে সর্বোচ্চ ট্যারিফের জায়গা, এই যদি না কমায় তাহলে দেখে নেব, এটা কি কোনো রোল প্লে করেনি? এই হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। এটা যদি একবারে ওইভাবে চিন্তা করি যে কেন কমালো, এটা কি আমাদের লাভ হলো না ক্ষতি হলো, সবসময় লাভ ক্ষতি দিয়ে পৃথিবী চলছে না, এটাও তো দেখতে হবে। আর করের একটা জিনিস বলি, মানে এটা সর্বত্রই আছে, মানে এই যে আমি শেয়ার বাজারে খেললে ট্যাক্স দেবো, সে তো আমার ইনকামের উপর হচ্ছে। পৃথিবীর কোনো ট্যাক্স সিস্টেম নেই যেখানে ক্যাপিটাল গেইনস ট্যাক্সড হয় না। অর্থাৎ শেয়ার বাজারে আমি যদি গেইন করি, এটা সর্বত্রই আছে, সরকার এই ট্যাক্স নেবেই, এটা প্রায় অধিকারের মধ্যে পড়ে গেছে। এখন এর বিরুদ্ধে কে লড়বে সেটা আলাদা কথা। আর টাকা আজকে লোকের হাতে 12,000 অবধি যে হয়েছে, তারপরে লোকের হাতে যে টাকাটা আসছে, সেই টাকাটা কোথায় খরচা হবে সেটা কিন্তু বড় কথা। কারণ আমাদের এই সার্ভেগুলো অনেক দিন পরে হয়েছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে মানুষ কিন্তু খালি চাল গম খেয়ে থাকে না, মানুষের পুরো চারিত্রিক মানে খরচের চরিত্রটা সাংঘাতিক চেঞ্জ। Cancer Healer Center, a new beginning.